45-90 45-90 আজকের ইস্টবেঙ্গলের ম্যাচ সংক্রান্ত একটু আলোচনা করব, অল্পই আলোচনা করব। তো আমি 45-90 কেন বলছি, আমি আজকের ম্যাচটাকে দুটো অর্ধে ভাবতে চাই। কেন ভাবতে চাই, অবশ্যই তার পেছনে একটা যুক্তি আছে। আজকের ম্যাচ যারা খেলেছিল তার মধ্যে যারা শুরু করেছিল, বিষ্ণু আর নিশু ব্যতীত কেউই কিন্তু নিয়মিত খেলেনি। মানে গত কয়েক মাসে তারা নিয়মিত 90 মিনিট খেলেনি। শুধু বিষ্ণু আর নিশু তারা কিন্তু মাঝে মধ্যেই 90 মিনিট খেলেছে আইএসএলে। বাকি যারা তারা অনেকেই তো এই প্রথম আজকে আইএসএল খেললো, আর যারাও খেলেছে মানে অল্প বিস্তর, মানে ডেভিড সহ, মানে তারা হয়তো 10-15 মিনিট খেলেছে। তো ফুটবল খেলাটা এমন, যদি আপনি 90 মিনিট নিয়মিত না খেলেন তো আপনার মধ্যে কিন্তু 90 মিনিট খেলার ম্যাচ ফিটনেস থাকবে না। তো সেই জন্য আজকের দ্বিতীয়ার্ধে যে ঘটনাটা ঘটলো, যেখানে 4খানা গোল হয়ে গেল, আমি দ্বিতীয়ার্ধের একটা ঘটনা নিয়েও আলোচনা করব না, শুধু একটা ঘটনা নিয়ে আলোচনা করব যেটা ম্যাচ শেষে হলো, যেটা খুব দৃষ্টিকটু এবং ইস্টবেঙ্গলের জন্য ভীষণই অপমানজনক। দেখলাম ইস্টবেঙ্গল শেষের দিকে আজকে জন্মদিনের উপহারস্বরূপ হয়তো রোশালকে হঠাৎ নামিয়ে দেওয়া হলো। রোশালের যথারীতি নামার পর বুকে একটা বল লেগে ছিটকে গেল, তারপর এদিক ওদিক যা ইচ্ছা করলো ঠলো রোশাল। কিন্তু যেটা আপত্তিকর সেটা হলো ম্যাচ শেষে রোশাল গিয়ে একে ওকে জড়িয়ে ধরছে নর্থ ইস্টের প্লেয়ারদেরকে এবং সবার সাথে ছবি তুলছে। আমরা যেমন আমাদের দেখি না, মানে ধরুন একটা পাড়ার মিষ্টির দোকানে হঠাৎ করে কোনো সিরিয়ালের অ্যাক্টর এলো, তাকে মিষ্টির দোকান, হয়তো সে খালি গায়ে রয়েছে, গামছা নামছা পরে এসে তার সাথে একটা ছবি তুলে নিল। বা কোনো স্যালনে কেউ হয়তো ভুল করে ঢুকেছে একটুখানি দাড়ি কামানোর জন্য, কোনো ছোটোখাটো অ্যাক্টার ফ্যাক্টার, পাড়ার হয়তো হিরো অ্যাক্টার, তার সাথে ছবি তুলে সেটা বাঁধিয়ে রেখে দেয়। তো রোশালকে দেখলে ম্যাচ শেষে আলাদিনকে জড়িয়ে ধরছে, জাপটে ধরে তার সাথে ছবি তুলছে। অবশ্যই মানে বোঝা যাচ্ছে এগুলো পোস্ট করবে, বড় করে ফ্রেমে বাঁধাবে, কিন্তু এতে করে কী হলো না, ইস্টবেঙ্গলের প্লেয়ারদেরকে দেখি না, প্লেয়ার কম মনে হলো, তারা নর্থ ইস্টের ফ্যান। আমরা দেখি রোজ ইস্টবেঙ্গলে যে অনুশীলন হয় সেখানে প্রচুর সাধারণ সমর্থক যায়, সমর্থকরা গিয়ে তো হিরো ওয়ার্শিপ করবে বা আইডল ওয়ার্শিপ, তারা সবার সাথে ছবি তোলে। তো একটা সাধারণ ইস্টবেঙ্গল ফ্যান ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে গিয়ে যেমন ক্লেটন সিলভার সাথে একটা ছবি তোলে, সেলফি তোলে, যেমন একটা নর্থ ইস্টের ফ্যান নর্থ ইস্টের অনুশীলনে গিয়ে তো আলাদিনের সাথে একটা ছবি তোলে। তো আমরা সেরকমই দেখলাম ম্যাচ শেষে রোশাল গিয়ে ওইভাবে ছবি তুলছিল আলাদিনের সাথে। এবার রোশালকে কেন নামানো হলো আমি জানি না, কেনই বা ওকে রেজিস্টার করানো হলো, কেন রোশাল কিন্তু এই মরশুমে আরএফডিএলে, যে অনূর্ধ্ব 21 আরএফডিএলে ও আন্ডার 23 কোটায় খেলেছে এবং যখনই নেমেছে খুব বাজে খেলেছে। তো তা সত্ত্বেও ওকে কেন প্রমোট করা হলো, এটা আপনারা যারা কর্পোরেট কালচার করে লাফান, তারা আপনারা জিজ্ঞেস করুন এটা কোন দেশের কর্পোরেট কালচার। এটা কি এই মুহূর্তে এরকমই চলছে নাকি ভারতবর্ষে? মানে 2025-এর এইটা কি কর্পোরেট কালচার চলছে? আমি জানি তো বিভিন্ন জায়গায় কেরকম কালচার চলছে, সোশ্যাল কালচার চলছে, ফটো কালচার চলছে। তো এইটাই যদি কর্পোরেট কালচার হয়, জানি না ভারতবর্ষের সমাজটা ঠিক কোন দিকে এগোচ্ছে। যেমন আরও একটা ব্যাপার বলবো, যে যেটা ফটো কালচার আমরা দেখি, সেই ফটোতে আমরা কি দেখি, আমি যত বিভিন্ন দেশে চাকরি করেছি, তো আজকাল যেটা হয় বিভিন্ন দেশে আমি দেখি যখন কোনো একটা কর্পোরেট কোম্পানি, একটা ভালো কর্পোরেট কোম্পানি কোনো ছবি পোস্ট করে, তারা কি করে, মানে তাতে একটা ডাইভার্সিটি রাখার চেষ্টা করে। ধরুন সেই ছবিতে একজন মানে শ্বেতাঙ্গ পুরুষকে রাখবে, আবার মহিলাকেও রাখবে, সব রকমের ডাইভার্সিটি, মানে এথনিসিটি, তারপর আপনার এই ফিমেল মেল এই ব্যাপার সমস্ত রাখবে, ছেলে মেয়ের একটা ঠিকঠাক একটা মোটামুটি পার্সেন্টেজ রাখে, কিছু শ্বেতাঙ্গকে রাখবে, কিছু মানে শ্যামবর্ণ আফ্রিকান কিছু রাখবে, কিছু ভারতীয় রাখবে। এবার ভারত না পাকিস্তানে বুঝবেন না, মানে ওই ধরনের কিছু কিছু হলদে নাগবোজা টাইপ মালয়েশিয়ান টাইপ রাখবে, কিছু একদম ফার ইস্ট জাপানি কোরিয়া এরকম রাখবে, এরা মিলেমিশে রাখে। তো আজকে দেখলাম ইস্টবেঙ্গলে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটা ছবি পোস্ট করলো, সেটা বিনো রয়েছে এবং তার দুদিকে তার সাথে কিছু কেরালিয়ান ছেলে। তো এইটা না, দেখুন এই ধরনের ছবি, এই ধরনের ফটো আমরা করি, আমরা ধরুন একসাথে বেড়াতে গেলাম, বাঙালির একটা ছবি তুললাম, এটা আপনি পার্সোনালি একটা ছবি পোস্ট করতেই পারেন আপনার ইনস্টাগ্রাম পেজ থেকে, পার্সোনাল ফেসবুক পেজ থেকে, বা আপনি নিজের বাড়ির দেয়ালে ছবি টাঙিয়ে রাখতেও পারেন। কিন্তু একটা অফিস থেকে, একটা কর্পোরেট অফিস থেকে, জানি ইস্ট বেঙ্গলে কী কালচার রয়েছে, একটা ঠিকঠাক কর্পোরেট কালচার থেকে এই ধরনের, যেখানে গ্রুপিজম রয়েছে, যেখানে একটা সংকীর্ণতা রয়েছে, যেখানে একটা
ইনক্লুসিভনেসের অভাব রয়েছে, চূড়ান্ত অভাব রয়েছে, এই ধরনের ছবি পোস্ট করে না। তো আমি দেখে অবাক হলাম যে এরকম ছবি পোস্ট করা হলো। তো জানি না ভারতের সমাজটা কোন দিকে এগোচ্ছে, মানে কতটা পিছিয়ে যাচ্ছে ভারতীয় সমাজ। যাকে আমরা রোশালের ব্যাপারটা এলাম, এই ছবি কালচারের ব্যাপারে এলাম। এবার প্রথমার্ধের খেলার ব্যাপারে আসি। তো প্রথমার্ধে আমরা দেখলাম সুমন দে রাইট ব্যাকে কিন্তু বারবার আলাদিনকে ঝামেলায় ফেলছিল এবং খুব বুদ্ধি করে ঝামেলায় ফেলছিল, মানে ট্যাকেলে যাচ্ছিল না, আলাদিনকেও মানে ও পেছনে লেগে থাকছিল, করে আলাদিনকে ভুল করতে বাধ্য করছিল, খুব বুদ্ধি করে কাজটা করছিল। ওই দ্বিতীয়ার্ধে ওই ক্লান্তির জন্য যা হয়, মাথা কাজ করে না, একটা পা চালিয়ে একটা হলুদ কার্ড খেলো। যে আবার বলছি দ্বিতীয়ার্ধের আলোচনায় যাবো না, প্রথমার্ধের ব্যাপারে রাখি। তো প্রথমার্ধে এত বারংবার ও ঝামেলা ফেলছিল আলাদিনকে যে টিভি কমেন্টেটার মানে বলতে বারবার বাধ্য হলো যে সুমন ঝামেলা ফেলছে আলাদিনকে। এবং মজার ব্যাপার, ম্যাচ শেষে যখন কোচ বিনোর সাথে ইন্টারভিউ নিচ্ছে, তখনও কিন্তু বলল যে বিনোকে যে সুমন দে তো বারবার ঝামেলা ফেলছিল আলাদিনকে। তখন দেখলাম বিনো হঠাৎ করে একটা ক্রেডিটের মতো নিয়ে নিল, না আমি না তৈরি করেছি সুমনকে আরএফডিএল খেলিয়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আরএফডিএল বলুন বা কলকাতা ফুটবল লিগ, সেখানে সুমনকে না নামাতেই চাইতো না বিনো। এবং আমার পরিচিত একটা ইস্টবেঙ্গলের ফ্যান আছে, অল্প বয়সী, পড়াশোনা করছে, ও বারবার আমার চ্যাট ফোরামে লেখে দাদা সুমনকে নামাচ্ছে না। এবার সুমনের এডুকেশন অতটাও সলিড নয়, তো ও খেলা কিছু ত্রুটি আছে। তো আমি ওকে বলতাম হয়তো এই ত্রুটিগুলোর জন্য করছে না, আস্তে আস্তে হয়তো নিজে তৈরি করবে। তো যাই হোক, কথা হলো সুমনকে খুব একটা সাহায্য করতো না, মানে খুব একটা গেম টাইমও দিত না। তো আমি প্রথমার্ধে সুমনের খেলা থেকে অনেকটা তাজ্জব হয়ে গেলাম, ও কিন্তু অনেকটা ম্যাচিওর হয়েছে। কে করেছে জানি না, কিন্তু ওই যে আরএফডিএল খেলিয়ে খেলিয়ে ওকে তৈরি করেছে, এই কথাটার মধ্যে না মানে একটু কর্পোরেট ব্যাপার আছে, সততা নেই। কর্পোরেট আছে, সততা নাই। 2025-এ কর্পোরেট ইন্ডিয়ান কালচার এটা বোধ হয় চলছে এই মুহূর্তে। আর প্রথমার্ধে যাদের খেলা রয়েছে, বিষ্ণু টিষ্ণু নিয়ে বলবো না, আমি দেখলাম লোকজন গালমন্দ করছে, নতুন করে কিছু বলার নেই। বিষ্ণু যেরকম বিষ্ণুর মতনই খেলেছে। ডেভিড নিয়ে অনেকে আপনারা বলছিলেন যে ডেভিডকে কেন সুযোগ দিল না ন্যাশনাল টিমে। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝেছেন। আমি যে আমার আগের অডিওগুলোতে বলেছি যে গোল করিলেই কিন্তু নয়, গোল করিলেই নাম্বার 9 কেউ হয় না। নাম্বার 9-এর মতন থেকে খেলতে হয়, খেলাটা জানতে হয়। গোল আপনি রোজ নাই করতে পারেন, একটা নাম্বার 9 কি রোজ গোল করেন নাকি, কিন্তু আপনাকে খেলাটা খেলতে হবে নাম্বার 9-এর মতো। তো গোল করেনি নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু নাম্বার 9-এর মতন খেলেনি ডেভিড। আর জেসিন ওই আছে না, ওই দুদুবাজ টাইপ, এই ট্যালা জানি আপনার কতজন ঘুড়ি ওড়ান বা ঘুড়ি উড়িয়েছেন, ঘুড়িতে আছে না কার্নিক দেওয়া, কার্নিক লাগবে ওরকম, মানে কার্নিক ছাড়া ঘুরিয়ে এদিক ওদিক ডান দিক বাদিক চলে যাচ্ছে। ঠিক আছে, দুদুবাদ ওকে নিয়ে আলোচনা করে আপনার সময় নষ্ট, আমার সময় নষ্ট করে লাভ নেই। তন্ময় দাস প্রথমার্ধে খুব ভালো খেলেছে, বেশ শক্তিশালী লেগেছে ওকে, বল ধরা ছাড়া বেশ ভালো করেছে এবং শিক্ষিত খেলা। ওই একই কারণ যেটা সুমন দে বললাম, দ্বিতীয়ার্ধে ওই 45-90 দ্বিতীয়ার্ধে আর হাওয়া ফুরুত হয়ে গেছে, খুবই স্বাভাবিক আপনি যদি না খেলেন। এবার একজন বলছে, দেখলাম আমার চ্যাট ফোরামে, এদেরকে আই লিগে পাঠিয়ে এদেরকে ম্যাচ ফিট করো না, এটা কি কখনো সম্ভব না। আপনি আই লিগে আপনি যতদিনই কাউকে রাখুন, আপনি যেই মুহূর্তে তাকে আইএসএলে আনবেন একটা মানের একটা তফাৎ হবে। এবং আইএসএলে এনে কাউকে আপনি ওভারনাইট আপনি তাকে 90 মিনিট ফিট করতে পারবেন না। আপনি যেই লেভেলে খেলুন, আপনি যদি কাউকে কলকাতা ফুটবল লিগে ধরুন বেঞ্চে বসিয়ে রাখলেন, তারপর নামালেন, সে 90 মিনিট কলকাতা ফুটবল লিগে খেলতে পারবে না। ব্যাপার হচ্ছে একটা প্লেয়ার যদি আইএসএলে 10 মিনিট খেলতে পারে, আইএসএল মানে সে আইএসএলে 45 মিনিটও খেলতে পারবে। এবং সে যদি আইএসএলে 45 মিনিট খেলতে পারে, আইএসএল মানে সে কিন্তু আইএসএলে 90 মিনিটও খেলতে পারবে। আপনার কথা হচ্ছে আপনি কি 15 মিনিট একটা পার্টিকুলার লিগের মানে খেলতে পারছেন? যদি আপনি 15 মিনিট পারেন, আপনি যত অনুশীলন করার ফলস্বরূপ বা এক্সপোজার পাওয়ার পর আপনি কিন্তু 45 মিনিটসও পারবেন, এবং 45 মিনিট পারলে আপনি 90 মিনিটও পারবেন। তখন ব্যাপারটা কিন্তু আর ওই স্কিলের গ্যাপ থাকে না, তখন যেটা থাকে ফিজিক্যাল ফিটনেসের গ্যাপ থাকে। আপনি যদি 45 মিনিটস আপনি যদি ঠিকঠাক খেলতে পারেন, 90 মিনিট না খেলতে পারার কোনো ব্যাপার নেই। ওটার জন্য আপনাকে যথাযথ এক্সপোজার দিতে হবে। এবং দেখুন, আপনি যখন জুনিয়র প্লেয়ার, আমরা তো কেউ বলছি না যে ধরুন সুমন দে বা তন্ময় দাস এদেরকে আপনি শুরু থেকেই মানে নামিয়ে দিন 90 মিনিট খেলান, কেউ বলছি না, মানে এটা সম্ভব নয়। আপনার একটা ধাপ থেকে পরের ধাপে আপনি ওভারনাইট পুরো টোটাল জাম্প করতে পারবেন না, আপনাকে গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউস করতে হবে। তো তন্ময় দাসকে কিন্তু আজও প্রমাণ করে দিয়েছে 45 মিনিট ভালো খেলে
যে কিন্তু আইএসএলে 45 মিনিট খেলা দিতে পারে, এবং যে 45 মিনিট খেলা দিতে পারে আপনি তাকে নিয়মিত 45 মিনিট খেলালে সে কয়েকদিন বাদে 60 মিনিট খেলে দেবে। সেরকম 60 মিনিট খেলতে খেলতে কয়েকদিন বাদে 90 মিনিট, এইভাবেই হয় গোটা দুনিয়ায় বা যে কোনো ফিল্ডে, যে কোনো আপনি ফুটবল কেন, স্পোর্টস কেন, নন স্পোর্টস ফিল্ডেও আপনি ওভারনাইট কাউকে করতে পারেন। আপনি যদি পাইলটকে যে একটা ট্রেনিং দেওয়া হয়, একটা কো পাইলট পাশে থাকে, এত আওয়াজ তার পাশে বসে বসে ট্রেনিং দিতে 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 তাকে কিন্তু আরও তার যে লোড তা বাড়ানো হয় এবং সেইভাবেই চলে। তো এটাই বলার ছিল যে আজকের ম্যাচের ফলস্বরূপ কিন্তু হীরা মণ্ডল, আর বললাম না, এই অনেকে আমাকে ভাবতো যে আমি বাঙালি, যেই হবে বাঙালি আমি তাকে তুলে দেবো। আমি বারবার বলেছি হীরা মণ্ডল আইএসএল খেলার যোগ্য নয়, ফিটনেসের কারণে, মানে টেকনিক্যাল কারণে বাদই দিলাম, একদমই ফিজিক্যালি ফিট নয় আইএসএলের জন্য। মানে ও 45 মিনিটের ভিত্তিতেই বলছি, 90 মিনিট অবধি আমি যাচ্ছি না, 45 মিনিটের ভিত্তিতেই ওকে দেখে বরঞ্চ আমি দেখছি না, এক সময় কমেন্টেটাররা কনফিউজ যে হীরা মণ্ডল কোথায় খেলছে, বলছে সুমন দে মাঠে খেলছে না সাইড ব্যাক খেলছে বুঝতে পারছি না, আর হীরা মণ্ডল কোথায় খেলছে কমেন্টেটাররা বুঝতে পারছে না, মানে তার পজিশনটা ঠিক কী। চাকু মান্ডিও কিন্তু প্রথম 45 মিনিট মোটামুটি ঠিকঠাক খেলেছে। যদি আপনি ধরেন এটা প্রথম ম্যাচ এবং ওই ধরনের, মানে এটা তো ঠিক যে ওর পাশে কোনো বিদেশি ডিফেন্ডার নেই, তো সেই পরিস্থিতিতে কিন্তু প্রথম ম্যাচ হিসেবে যথেষ্ট ঠিকঠাক খেলেছে আপনার চাকু মান্ডিও। অসাধারণ খেলেছে দেবজিৎ মজুমদার, মানে ওর ফুটওয়ার্ক দেখে আমি আজকে মুগ্ধ। 4টে গোল খেয়েছে, বড় ব্যাপার নয়, ও যে ধরনের ফুটওয়ার্ক করেছে, আমি যেটা বলে আসছিলাম যে প্রফসুকান গিলে একটা সমস্যা হচ্ছে, যখন ও লো বল আসে অনেক সময় ও কিন্তু স্পট জাম্প মেরে দেয় বা স্পট ডাইভ করে, মানে কুইক সাইড ওয়াইজ, মানে ডান দিক বাদিক যেন কুইক ফুটওয়ার্ক দরকার তারপর ডাইভ মারা দরকার, সেটা মাঝে মধ্যে ভুলে যায় প্রফসুকান গিলে, এবং যখনই ভোলে ওর হাত ফসকে গোল হয়ে যায়, মানে ওর হাতের নাগালে এড়িয়ে বল কিন্তু গোলে ঢুকে যায়। আজকে অসাধারণ আপনার দেবজিৎ মজুমদার ফুটওয়ার্ক দেখিয়েছে, অসাধারণ, শুধু মানে ডাইভিংয়ের ক্ষেত্রে নয়, সামনে পেছনে যখন স্পট জাম্প করছে তার আগে যে ফুটওয়ার্কগুলো, অসাধারণ ফুটওয়ার্ক করেছে কিন্তু, মানে দেখে শেখার মতন। তো এই ছিল, আর কিছু বলার নেই। আজকের ম্যাচের পর আশা করি এটা অন্তত আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি একটা ঠিকঠাক একটা কোচকে রাখতাম যার মধ্যে একটা ডেভেলপমেন্টের একটা অভিজ্ঞতা রয়েছে এবং দক্ষতা আছে, দক্ষতাটা খুব ইম্পর্টেন্ট, এবং সাহস আছে, সাহস থাকলে, সাহস কারণ না থাকলে দক্ষতাও থাকে না, মানে সাহস একটা দক্ষতার একটা অঙ্গ। আপনি যে একটা কম্পিটেন্সি, ধরুন আপনার একটা কম্পিটেন্সি আছে টু ডেভেলপ সামথিং, তো কম্পিটেন্সি মানে আপনার কিছু টেকনিক্যাল নোহাও আছে আর আপনার মধ্যে সাহসটা আছে, এই সব কিছু মিলিয়ে কম্পিটেন্সি হয়। তো আমি যখন বলছি একজন দক্ষ কোচ যদি আমাদের থাকতো, তখন এইটা বলছি যে তার যার মধ্যে নলেজ আছে এবং সাহস আছে, দুটোই আছে। আপনার কাছে যখন প্রচুর নলেজ আছে কোনো সাহস নেই, আপনি দক্ষ নন। তো এরকম যদি একটা কোচ আমাদের থাকতো, এইবারই কিন্তু ভালো একটা বেঞ্চ তৈরি করে ফেলতো এবং এইবারই আরও বেশ ভালো রেজাল্ট করতো। আমি যেটা আমার আগের অডিওতে বলেছি, ভালো মন্দতে যথেষ্ট ভালো কাজ করেছে কিন্তু এই বছর ইস্টবেঙ্গলের রেক্রুটাররা, মানে ক্লাব কর্তারা এবং ইমামি। শুধু এই কিছু কিছু ব্যাপারে যা তারা ধেরিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কোচের ব্যাপারটায় তারা ধেরিয়েছিল, দুটো ব্যাপারেই ধেরিয়েছে। প্রথম কোচ কোয়াদ্রাত এবং তড়িঘড়ি যাকে আনা হয়েছে কোয়াদ্রাত, অস্কার, দুটোই ধেরিয়েছে। এইগুলো যদি কিছু কিছু ছোটো ছোটো ব্যাপার শুধরে নেয়, যেটা আমার আগের অডিওতে বলেছি, ইস্টবেঙ্গল কিন্তু সামনের মৌসুমে বেশ ভালো খেলবে। সকলে ভালো থাকবেন।